ছিল যে বিবিসির প্রতিবেদন। তো বিবিসির প্রতিবেদনে তারা একটা ১৬-১৭ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ব্যবহার করেছে। তো জুলাই আন্দোলনের সময় যে ক্লিপটাতে সাজেস্ট করা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা লিথাল ওয়েপন ব্যবহার করে একটা ক্র্যাকডাউন চালানোর নির্দেশ দিয়েছিলেন। আ এবং যেটা তুমি বললে যে আইসিটিতে সরকার পক্ষের প্রসিকিউটররা বেশ উল্লাস করে বলছে যে তাদের কাজটি শেখ হাসিনার বিচারের কাজটি নাকি এখন এই প্রতিবেদনের ফলে অনেক সহজ হয়ে গেল। আর এদিকে বিবিসির প্রতিবেদনটা ফেসবুকে শেয়ার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম লিখেছেন, এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি। খুব ইম্পর্টেন্ট। এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এবং তখন তাজুল আরো লিখেছে, এইটি ট্রেলার মাত্র, অনেক কিছুই এখনো বাকি, অপেক্ষায় থাকুন। ঠিক আছে? আচ্ছা, আমরা জানলাম যে আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারটা চলছে, প্রসিকিউটররা সেখানে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে নাকি এই অডিও রেকর্ডিংটাকে উপস্থাপন করবেন। আচ্ছা, তো প্রশ্ন হলো তাহলে জরুরি প্রশ্নটা কি? প্রশ্নটা হলো বিবিসির প্রতিবেদনের এই ১৭ সেকেন্ডের এই অডিও বার্তাটা কি শেখ হাসিনার দোষের প্রমাণ, যেরকম তাজুলরা দাবি করছেন? না। প্রথম কথা যে মিডিয়ার রিপোর্ট দিয়ে যদি কাউকে কনভিক্ট করা যেত তাহলে পৃথিবীর অনেক মানুষ, অনেক নেতাই এতদিনে জেলে থাকতেন। তো বিবিসির প্রতিবেদনের সমস্যাগুলো নিয়ে আমি জানি রানা যে তুমি আমার পরেই বলবে, বিস্তারিত বলবে। আমি শুধু এখন এইটুকু বলি যে একপেশে এবং ভয়ঙ্কর রকমের ভুল রিপোর্টিং বিবিসির জন্য কিন্তু নতুন কিছু নয়। আমি জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করেন বিবিসি এটা খুবই ওয়েল রেপুটেড, হুইচ ইজ ট্রু। কিন্তু ভুল রিপোর্টিং, একপেশে রিপোর্টিং, বায়াসড রিপোর্টিং, ব্লেটেন্টলি ভুল রিপোর্টিং এবং তাদের নিজেদের নীতিমালা লঙ্ঘন করে রিপোর্টিং, এটা বিবিসির জন্য একেবারেই কিছু নতুন নয়। এই গত কয়েক মাসে বছর বছর তারা যে কত শত রিপোর্টিং এর জন্য ভুল স্বীকার করে ক্ষমা চায়, সেইটি তাদের ওয়েবসাইটেই তারা দিয়ে দেয়। আপনারা যদি আমাদের কথা আপনাদের মনে হয় যে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাহলে গিয়ে একটু দেখে আসুন তাদের ওয়েবসাইটে, লিস্ট করে দেওয়া আছে প্রতি বছর। তো আমি শুধু একটা উদাহরণ দিই। এই জাস্ট গত ফেব্রুয়ারি মাসেই বিবিসির বোর্ডকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে বাধ্য হয়ে গাজার উপরে করা তাদের একটি ডকুমেন্টারি নিয়ে। যেখানে তারা একটা চিহ্নিত জঙ্গির পুত্রের বয়ানে তাদের ডকুমেন্টারিটা সাজিয়েছিল। তারপরে তারা সমালোচনার মুখে, প্রবল সমালোচনার মুখে তারা তখন বলতে বাধ্য হয়েছিল, we apologize for the significant and damaging mistakes made in producing the documentary on Gaza. তো এবং এটা নিয়ে তারপরে একটা তদন্ত হওয়ারও একটা আহ্বান জানানো হয়েছিল যে কিভাবে বিবিসি এই কাজটা কিভাবে করলো। আচ্ছা, তো বিবিসি, এবার আসি বিবিসির এই প্রতিবেদনটা নিয়ে। এর অডিওটাতে বিবিসি এই অডিওটা নিয়ে কি বলেছে? বিবিসি বলেছে শেখ হাসিনার ১৭ সেকেন্ডের অডিওটা তারা চেক করেছে এবং তাদেরকে জানানো হয়েছে যেটা শেখ হাসিনার গলা। ঠিক আছে? শেখ হাসিনারই কণ্ঠ। কিন্তু বিবিসির প্রতিবেদন কিন্তু এটা পরিষ্কার করেনি যে কোন কনটেক্সটে শেখ হাসিনা এই কথাগুলো বলেছে। আমরা কিন্তু পুরো অডিও রেকর্ডিংটা শুনিনি। কি কনটেক্সটে বলা হয়েছে এই কথাগুলো সেটা কিন্তু আমরা শুনিনি, জানিনি। এখন এই কনটেক্সট কিন্তু যে কোনো ধরনের মামলার ক্ষেত্রে কনটেক্সটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই প্রসঙ্গে আমি খুব সহজভাবে যদি একটু ব্যাখ্যা করতে চাই, আপনারা দর্শক আপনাদের মধ্যে যারা ৯০ দশকে বড় হয়েছেন তারা ইত্যাদি অনুষ্ঠানের একটি মজার কৌতুক হয়তো মনে করতে পারবেন, যেটা সারা দেশে খুব সাড়া ফেলেছিল। তো এই কৌতুকটিতে ছিল এরকম যে এক বৃদ্ধ এক স্টেশনে বসে আছেন, হঠাৎ উনি শুনতে পেলেন কে যেন বলছে যে সিল্লা কাইটটা লবণ লাগায় দিব। তো ভদ্রলোক এটা শুনে ভয়ে একেবারে চুপসে গেলেন। তো পরে দেখা গেল যে একটা আমরাওয়ালা হেঁটে আসছে এবং আমরা দেখিয়ে বলছে যে সিল্লা কাইটটা লবণ লাগায় দিব। তো কনটেক্সট ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, যে কোন কনটেক্সটে কে কি বলছে তাতে কিন্তু অর্থটা এবং আদৌ এটা কি অপরাধ কি অপরাধ না সেটা কিন্তু একেবারেই বদলে যায়। তো এই শেখ হাসিনা এই কথাগুলো আদৌ বলেছেন কিনা, কখন বলেছেন, খুব ইম্পর্টেন্ট কথা, এবং কোন কনটেক্সটে বলেছেন সেই সব যাচাই করার কোন রকম সুযোগ না দিয়ে এটাকে কিন্তু দোষের প্রমাণ হিসেবে ধরে নেওয়া যাবে না, অন্তত লিগ্যালি ধরে নেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা কথা দর্শক, এই ভিডিও কিন্তু ঘুরপাক খাচ্ছে আজকে বেশ কয়েক মাস ধরে, সম্ভবত মার্চ থেকে। তারপরেও আমরা দেখলাম যে এটাকে বিবিসির এই প্রতিবেদনের মাধ্যমে আবার সামনে নিয়ে আসা হলো।
কেন আনতে হলো, আবার নতুন করে সামনে নিয়ে আসতে হলো? কারণ সরকারের কোনো ভাষ্য, তাদের কাছ থেকে পাওয়া কোনো তথ্য মানুষ আর বিশ্বাস করছিল না। কেন বিশ্বাস করছিল না? কারণ আইসিটিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটিকে যেভাবে দখল করে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেই কারণে। তো দর্শক দেখুন, এত মানুষ থাকতে, এত আইনজীবী থাকতে তাজুল, যিনি কিনা জামাতের পক্ষের লয়ার ছিলেন এই আইসিটিতেই, তাকে কেন চিফ প্রসিকিউটর বানাতে হলো? মানে গোড়াতেই গলদ। তাজুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা এবং তিনি পেশাগত আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা শুরু থেকেই এরকম প্রশ্ন কিন্তু তুলেছেন, বেশ কয়েকবার তুলেছেন সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী এবং আইন বিশেষজ্ঞরা। আবার দেখুন এই যে টবি ক্যাডম্যান, যার কথা খুব শোনা যায় এবং বিবিসির প্রতিবেদনে টবি ক্যাডম্যানের কথা এসেছে। তো টবি ক্যাডম্যান কিভাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হন? তিনি তো ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোতে জামাতের আইনজীবী ছিলেন। তার আর কোন নিরপেক্ষ বিদেশি অ্যাডভাইজার কি তারা খুঁজে পেল না? আচ্ছা। আমরা দেখলাম যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের মানুষদের পক্ষে কোন আইনজীবীদেরকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না এরা। আ আবার আপনারা মনে করতে পারবেন এই জাস্ট কিছুদিন আগেই যে প্রহসন, শেখ হাসিনার জন্য রাষ্ট্রপক্ষের লয়ার হিসেবে যাকে রাখা হয়েছিল, আপনাদের কি তার কথা মনে আছে? যে ছিল একজন চিহ্নিত লাল বদর, যিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে এসেছেন এতদিন প্রকাশ্যে, সেই মানুষটাকে তার রাষ্ট্রপক্ষ থেকে তার লয়ার নিয়োগ দেওয়া হলো। ঠিক আছে? তো পরে প্রচন্ড সমালোচনার মুখে অবশ্য তাকে সরিয়ে দেওয়া হয়। আবার দেখি তাজুল কি বললেন? তাজুল বললেন মেট্রো রেলে, সেতু ভবনে, বিটিভিতে নাকি আগুন দিয়েছেন শেখ হাসিনা। পুরা দেশের মানুষ কিন্তু দেখেছে যে কারা আগুন দিয়েছে। সমন্বয়করা নিজেরাই কিন্তু বলেছে যে তারাই আগুন দিয়েছে। অথচ সেই দায়ও কিন্তু চাপানো হচ্ছে শেখ হাসিনার উপর। তো সব হত্যা যদি শেখ হাসিনাই করে থাকেন, তাহলে ১৫ই জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সংঘটিত সব হত্যার ঘটনার জন্য দায় মুক্তি দিতে হলো কেন ইউনূসকে? কাকে তাহলে এই দায় মুক্তি ইউনূস দিলেন? মানে এটার তো কোনো সেন্স মেক করে না, করে? এই বিষয়গুলো? অর্থাৎ আমরা যা দেখছি সেটা হচ্ছে সরকার জামাতকে দিয়ে আসলে আইসিটিটাকে দখল করে অবৈধভাবে কোন মামলার বিচার, কার বিরুদ্ধে, কোথায় করছে, কিভাবে করছে, কিসে করছে, কোনো কিছুর ঠিক ঠিকানা নেই। আর তাজুলের কথা অনুযায়ী যদি তাদের হাতে শেখ হাসিনার বিরুদ্ধে, কেন উনি কি বলছেন যে এটা নাকি মাত্র ট্রেলার আরো নাকি আছে অনেক কিছু। তো তার কথা যদি সত্য হয়ে থাকে, তাদের হাতে যদি শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর অকাট্য এভিডেন্স থেকে থাকে, তাহলে তো তাদের খুব কনফিডেন্টলি আ নিরপেক্ষ মানুষদের এনে একটা সুষ্ঠু বিচার করার কথা, তাই না? তো ধরুন দর্শক আপনার হাতে এত এভিডেন্স আছে, অকাট্য এভিডেন্স আছে। আপনার তো তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি তো তাহলে একটা আন্তর্জাতিক মানের বিচার করবেন, তাই না? প্রতিপক্ষকে বলবেন যে, "তোমার লয়ার দিতে কোনো সমস্যা নেই। তুমি পৃথিবীর যেখান থেকে খুশি, যত ভালো মানের খুশি লয়ার এনে দ এ এ এনে এনে আনো। তুমি বাঁচতে পারবে না। কারণ আমাদের হাতে তোমার বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে।" তাই না? কিন্তু আমরা সেখানে কি দেখছি? আমরা দেখছি যে এরা কোনো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের কোনো নেতাদের কোনো লয়ারদের পক্ষে লয়ারদেরকে তারা দাঁড়াতেই দিচ্ছে না, তাদেরকে আক্রমণ করছে। যেমন খুশি তারা নিজেদের লোক বসিয়ে দিচ্ছে। নিরপেক্ষতার একটা যে মিনিমাম অভিনয় দর্শক, সেইটাও তারা করতে ভয় পাচ্ছে। তারা সব ধরনের অপরাধ, ঘটি-বাটি থেকে শুরু করে সবকিছুর অপরাধের দায় চাপিয়ে দিচ্ছে শেখ হাসিনার উপরে। কেন? কারণ এটা খুব সহজ আসলে এটা বোঝা। কঠিন কিছু না কিন্তু নট রকেট সায়েন্স। খুব সহজ। কারণ খুব সহজ। কারণ হচ্ছে আসলে তাদের হাতে তারা যেটা বলছে সেটা সত্য নয়। তাদের হাতে আসলে কোনো প্রমাণই সেভাবে নেই। এইজন্যই এই বিবিসিকে দিয়ে কিন্তু এই প্রতিবেদনটা করানো। যে আমাদের কথা তো বিশ্বাস করছে না, কেউ তো বিশ্বাস করে না। তাহলে দেখি বিবিসিকে দিয়ে বলালে যদি এখন মানুষকে বিশ্বাস করানো যায়। আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা যদি সিআইডি এবং তাজুলরাই এটা বের করে থাকে, যেটা তাজুল দাবি করেছে, যেটা আমরাই বের করেছি। তাহলে এইটা বিবিসির হাতে দেওয়ার উদ্দেশ্য কি? পৃথিবীর সব দেশেই কিন্তু আ বিচারাধীন যদি কোনো বিষয় থাকে সেই বিষয়ে বা তার কোনো এভিডেন্স নিয়ে রিপোর্টিং করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আ এখন বিবিসি কি এভাবে একটা বিচারাধীন, তদন্তাধীন পিস অফ এভিডেন্স কে নিয়ে এইভাবে রিপোর্টিং করতে পারে? এটা তাদের সাংবাদিকতার নীতিমালায় পড়ে? এবং বিচারাধীন একটি বিষয়কে নিয়ে এইভাবে প্রতিবেদনটা যেভাবে প্রকাশ করেছে তারা, প্রতিবেদনটা যেভাবে তারা সাজিয়েছে, এইভাবে একটা রায় দিয়ে দেওয়ার মতো, এটা কি তারা করতে পারে? সাংবাদিকতার নীতিমালায় কোন নীতিমালায় পড়ে এটা? আ এটা কি বিচারের আগেই
পাবলিক ওপিনিয়ন বা জনমতকে আনফেয়ারলি ইনফ্লুয়েন্স করা নয়। এই এভিডেন্স সত্য নাকি বানোয়াট সেটা তো অনেক পরের কথা। এই জিনিস বাজারে ছেড়ে দিয়ে সেটা দিয়ে জনমতকে প্রভাবিত করা, বিচার প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করছে স্বয়ং চিফ প্রসিকিউটর, আত্মস্বীকৃত, সে নিজেই বলছে এটা। শুধু কিন্তু এই কারণেই এই এভিডেন্সের অ্যাডমিসিবিলিটি ইনঅ্যাডমিসিবল হয়ে যাওয়ার কথা, অ্যাডমিসিবিলিটি কিন্তু আর থাকে না, এটা আমি মনে করি। এবং এই প্রসিকিউটরেরও কিন্তু চাকরি হারানোর কথা আসে এই কাহিনীটা করার কারণে। তো এর বলেই তো আর না, কেউ তো আর মানে বাংলাদেশ তো এখন মবের মুলুক চলছে, এর কোনোটাই হবে না, সে চাকরিও হারাবে না, এটা নিয়ে কোনো ধরনের কোনো তার বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপও নেওয়া হবে না, কারণ এটা তো আসলে একটা ক্যাঙ্গারু কোর্ট, তাই না? মবের রাজার দেশে একটা ক্যাঙ্গারু কোর্ট চলছে। আর একটা কথা দর্শক, যে তাজুল কিন্তু নিজেই স্বীকার করছে, দেখুন তার ভাষার শব্দ চয়ন দেখুন, তিনি বলছেন এটা একটা ট্রেলার, তার মানে তিনি দাবি করছেন এটা একটা সিনেমা। তারা আসলে নিজের মনের মাধুরী মিশিয়ে একটা স্ক্রিপ্ট লিখছেন, এই অংশের সাথে ওই অংশ জুড়ে দিয়ে একটা কাহিনী ফাচ্ছেন। তো আমার তো ধারণা শুধু এইটাই বলা বাকি যে এই কাহিনীর প্রতিটি ঘটনা কাল্পনিক, জীবিত মৃত কোনো ব্যক্তি বা সত্য ঘটনার সাথে এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই, সবই ঘটনা চক্রের সংগঠন, তাই না? তো এখন যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন, যে এইটা করে, এই যেভাবে বিবিসি কে দিয়ে এই প্রতিবেদন করিয়ে এটাকে ভাবে বাজারে ছেড়ে দিয়ে কি লাভ হলো? তো এটার উদ্দেশ্যটা ছিল, আমার কাছে মনে হয় যে ৩ ধরনের উদ্দেশ্য থাকতে পারে। এক, জনগণের মনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্বন্ধে একটা বিরূপ ধারণা তৈরি করা। আমি মনে করি সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, কারণ এইখানে এই আইসিটিতে কোনো বিচার হবে বা কোনো সুষ্ঠু বিচার হবে এটা আসলে কেউ বিশ্বাস করে না। ২, আরেকটা উদ্দেশ্য, আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা। আমার কাছে মনে হয় সেটাও ব্যর্থ হয়েছে ফ্রম ডে ওয়ান। মানে এমনিতেই পশ্চিমা দেশগুলো কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টের ঘোর বিরোধী, এটা নিয়ে কিন্তু তাদের একটা সমস্যা আছে। উপরন্তু আমরা কি দেখছি যে বিচার প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে এমন ব্লেটেন্টলি, এমন ম্যানিফেস্টলি মানে আনফেয়ার কিছু কাজ করা হয়েছে, যেটা ধামাচাপা দেওয়ার আসলে আর কোনো সুযোগ নেই। সেই সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি। লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো, গ্রেপ্তার হওয়া নেতাদের কোর্ট বিল্ডিং এ আক্রমণ করা, আনপ্রেসিডেন্টেড ভাবে যেটা আমরা দেখেছি যে আইনজীবীদের জেলে ভরা, চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের বিচারকদের উপরে মব সৃষ্টি করে তাদের অপসারণ করা, সাংবাদিক, লেখক, অভিনেতাদের গ্রেপ্তার করা, তাদের জামিন না হওয়া, জায়গায় জায়গায় মব সন্ত্রাস, এইসব সবই কিন্তু এই বিচারের প্রক্রিয়াকে, এটার গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন তুলেছে। তো এইসব নিয়ে আমরা এমনিতে ইতিমধ্যে দেখেছি অ্যামনেস্টি সহ অনেকেই দফায় দফায় আশঙ্কা প্রকাশ করেছে। আর ৩ নম্বর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে, যেমন করেই হোক আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, শেখ হাসিনাকে একটা ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া এবং সম্ভব হলে একটা ফাঁসি দিয়ে দেওয়া। তো সেটা তো একেবারেই সম্ভব না, সেটা অলীক কল্পনা, কারণ ৫ই অগস্ট তারা সেটা চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে হত্যা করার, তারা পারেনি। আর এখন তো প্রশ্নই ওঠে না, কারণ ভারত কিন্তু, আমি অলরেডি বিবিসির খবরে দেখলাম যে ভারত অলরেডি বলে দিয়েছে যে তারা শেখ হাসিনার ব্যাপারে তাদের যে অবস্থান তার কোনো রকম পরিবর্তন হয়নি, কাজেই শেখ হাসিনাকে তারা ফেরত পাঠাবে না। তো এই ছিল আমার মোটামুটি, আমি একটু মানে একটা সামারি। আমি এবার যাচ্ছি রানা তোমার কাছে, বিবিসির প্রতিবেদনটার আরো অনেকগুলো ফাঁক ফোকর আছে, সেটা নিয়ে যদি তুমি আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু বলো। রানা, একটু আনমিউট করতে হবে তোমাকে। ধন্যবাদ নরিন আপু। বিবিসি, আচ্ছা, ৯ জুলাই যে ব্যাটল ফর বাংলাদেশ বলে বিবিসি প্রামাণ্যচিত্রটা বাইরে আসে, সেটা কি আসলেই ভালো সাংবাদিকতা? এখন বিবিসি সাংবাদিকতার মান নিয়ে আমি এই মুহূর্তে কোনো প্রশ্ন তুলছি না। বিবিসি অনেকদিন ধরেই সুনামের সাথে কাজ করে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা নিয়ে তারা অনেক রকম অনুসন্ধানী প্রতিবেদন করেছে, অনেক অনেক খবর আমাদেরকে দিয়েছে যেটা আমরা সাধারণভাবে পেতাম না। একই সাথে যেটা নরিন আপু যেটা বললেন যে তাদের প্রচুর ভুল সাংবাদিকতাও আছে, ভুল প্রামাণ্যচিত্রও আছে, ভুল প্রতিবেদনও আছে। আমি নিশ্চিত নই এই প্রামাণ্যচিত্রটি, যেটি আমি বেশ কয়েকবার দেখেছি, প্রতিবারই আমার মনে হয়েছে সংবাদপত্রের সাংবাদিকতার প্রলেপ দিয়ে এতে আসলে দেখানো হয়েছে এক ধরনের ন্যারেটিভ, এক ধরনের থিওরি। একটু নামের দিকে আসি। হ্যাঁ,
নামটা হলো ব্যাটল ফর বাংলাদেশ, নট ব্যাটল ফর ডেমোক্রেসি, নট ব্যাটল ফর আই ডোন্ট নো হিউম্যান রাইটস, সরাসরি ব্যাটল ফর বাংলাদেশ। এখন বাংলাদেশের জন্য ব্যাটল মানে কি, বাংলাদেশের জন্য লড়াই মানে কি? বাংলাদেশ কি কোথাও চলে গিয়েছিল? বাংলাদেশ কি বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়েছিল? কিচ্ছু হয়নি। এই যে কোটা আন্দোলনটা, এই আন্দোলনটা ছিল একটি নির্দিষ্ট পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন, যেটা পরে নেতারা সুকৌশলে সরকার পতনের আন্দোলনে রূপ দেয়। আমি গত 2 মাসে বিবিসি ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সংঘাতময় পরিস্থিতির উপর তারা যে অনুষ্ঠানগুলো করেছে, প্রামাণ্যচিত্র করেছে, সরেজমিন প্রতিবেদন করেছে, সেগুলো 2-3 মাসেরটা আমি দেখলাম। আমার চোখে যেটা পড়লো, তাদের সুদানের ওপর করা অনুষ্ঠান আছে, তাদের সিরিয়ার ওপর করা অনুষ্ঠান আছে, তাদের হংকং এর ওপর করা অনুষ্ঠান আছে, কোনোটাতে কিন্তু ব্যাটল ফর সামথিং বলা নেই। এখন এই ব্যাটল ফর সামথিং এর মানেটা কি? আমি বিবিসি তাদের অনুষ্ঠান বানানোর নিয়মাবলীটা চেক করলাম। সেখানে শিরোনাম কিভাবে দেয়া যাবে তার একটা পরিষ্কার গাইডলাইন আছে। সেই গাইডলাইনে বলা, দে ক্যান বি ক্লেভার, মানে টাইটেল দে ক্যান বি ক্লেভার বাট নট এট দ্য এক্সপেন্স অফ ক্ল্যারিটি। এখন আপনারা বলুন, আপনারা দেখুন, ব্যাটল ফর বাংলাদেশ খুবই ক্লেভার, শুনলেই মনে হবে বাংলাদেশ একটা বিশাল বিপদে পড়েছিল, সেই বিশাল বিপদ থেকে বাংলাদেশকে কিছু হিরো গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছেন। কিন্তু এখানে ক্ল্যারিটি কোথায়? ক্ল্যারিটি নেই। আপনাদের আরো একটু মনে করিয়ে দিতে চাই, একটা স্লোগান যেটা জামাত বিএনপি জুলাইয়ের আগে থেকে ব্যবহার করতে, পরে সেটা জুলাই অগাস্টে খুব জনপ্রিয় হয়ে দাঁড়ায়, সেটা হলো টেক ব্যাক বাংলাদেশ। আপনারা কি টেক ব্যাক বাংলাদেশ আর ব্যাটল ফর বাংলাদেশের মধ্যে কোন রকমের কোনো মিল খুঁজে পান? আমার কাছে কেন যেন মনে হয় একটা সাটল মিল আছে। আচ্ছা, তারপরে ভিডিওটা শুরু হয় খুব সিনেম্যাটিক ভাবে। 5ই অগস্ট, যাত্রাবাড়ি, ঢাকা। পুলিশের ইনডিসক্রিমিনেট গুলিতে 52 জন মারা গেছেন। ওই দিন যাত্রাবাড়িতে বিবিসির ভাষ্য মতে অন্তত 6 জন পুলিশ মারা গেছিলেন। সেটা কি আমরা শুরুতে শুনতে পাই? শুনতে পাই না। সেটা আমরা শুনতে পাই শেষের দিকে, সেটাও খুবই অগুরুত্বপূর্ণ ভাবে বলা। এখন অগুরুত্বপূর্ণ ভাবে আপনারা কেন বলবেন? বিবিসি কেন বলবে? পুলিশ হত্যা, সেটা একজন হোক, এমন আন্দোলনকারী হত্যা একজন হোক, 52 জন হোক, প্রতিটা প্রাণী তো মূল্যবান। বিবিসি এই কথাটা কেন বললো না? সম্ভবত পুলিশের মারা যাওয়া তাদের কাছে খুব জরুরি মনে হয়নি, এবং তাদের কাছে যে জরুরি মনে হয়নি, পুরো প্রতিবেদন জুড়েই এই জিনিসটা আমরা বারবার দেখতে পেয়েছি। আরেকটা জিনিস, যাত্রাবাড়ির এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা, যে বর্ণনাটা একটু পরপর ভিডিওতে দেখানো হয়েছে, সেটা নিয়ে একটু বিভ্রান্ত। তিনি বলছেন পুলিশ ধরে 2-3টা বাড়ি দেয়, তারপর গুলি করে। যাত্রাবাড়িতে এই যে ঘটনাটা, গোলাবর্ষণ, গোলাগুলি, যেখানে বিবিসি বলছে 52 জন মারা গেছেন, এই পুরো জিনিসটা যখন শুরু হয়েছে বা চলছে, তখন ইতিমধ্যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আমরা দেখেছি সেই খবর এমনকি প্রকাশ্যে আসার আগে ঢাকাতে শত শত মানুষ বাইরে বের হয়েছেন, ঢাকাতে বাইরে থেকে মানুষ এসে ঢাকাতে প্রবেশ করছেন, তাদেরকে কোনোভাবে থামানোর চেষ্টা পুলিশ বা সেনাবাহিনী করছে না। কিন্তু সেই প্রত্যক্ষদর্শী দাবি করছেন এর মধ্যেই নাকি পুলিশ এসে রাস্তায় এসে মানুষকে মেরে তারপরে গুলি করছে। বিবিসির কি উচিত ছিল না এই জিনিসটা একটু ক্লারিফাই করে দেখা? হতেই পারে তিনি সত্যি বলছেন, কিন্তু আমি বিবিসির কাছে আশা করছিলাম যে তারা এই জিনিসটা আর একটু ভালো করে খোঁজ নেবেন। এই ভিডিও সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এখানে কোটা আন্দোলনকে একটি শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ এবং পুলিশ সহিংস ভূমিকা পালন করেছে, এরকম একটা ন্যারেটিভ দেখানোর চেষ্টা করা হয়েছে। এখন কোটা আন্দোলনে কি সাধারণ মানুষেরা যাননি? নিশ্চয়ই গিয়েছেন। তারা বিভ্রান্ত হয়েছিলেন, ভেবেছিলেন সত্যি সত্যি দেশে অন্যায় হচ্ছে, বৈষম্য হচ্ছে, তারা এই অন্যায় এবং বৈষম্যের প্রতিবাদ করতে গিয়েছিলেন। কিন্তু এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় অংশ জুড়ে এবং নেতৃত্ব জুড়ে ছিল জামাত শিবির, হেফাজত ইসলামী, হিজবুত তাহরির আর ডিপ স্টেটের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা। এই জঙ্গিদের হাতে 16ই জুলাই নিহত হন, যাকে আমরা পরে জেনেছি তিনি ছিলেন এই কোটা আন্দোলনে প্রথম নিহত হওয়া ব্যক্তি। তার নাম সবুজ আলী। সবুজ আলী ঢাকায় ছাত্রলীগের একজন কর্মী। এখন যেরকম মব করে মানুষদেরকে মেরে ফেলা হয়, ওই সময়ও সবুজ আলীকে এভাবে মব করে মেরে ফেলা হয়েছিল। বিবিসি কে এই সবুজ আলীর কথা বলেছে? বলেনি। কিন্তু তারা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের কথা এনেছে, একবারের বেশি। সেই ব্যক্তি আবু সাঈদ, তিনি 16ই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালীন সময়ে মারা যায়। প্রথমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় যে পুলিশের সামনে হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছেন এবং পুলিশ গুলি করছে। পরে অন্যান্য ভিডিওতে দেখা যায় যে তিনি এবং অন্যান্যরা পুলিশের ওপরে প্রথমে হামলা করেছেন, বারবার বলছেন শুট মি, শুট মি। যাই হোক, আবু সাঈদকে নিয়ে বিভিন্ন রকমের তথ্য আছে, আমি সেদিকে যাব না। আবু সাঈদ বলুন, সবুজ আলী বলুন, প্রতিটা হত্যা
প্রতিটা মৃত্যু গুরুত্বপূর্ণ, প্রতিটা হত্যার বিচার হওয়াটা জরুরি। এখন পুলিশের হাতে কোনো হত্যাকাণ্ড ঘটলে পুলিশ এবং সরকারের ভূমিকা কি হওয়া উচিত? পুলিশ এবং সরকারের ভূমিকা হওয়া উচিত এই পুরো ঘটনা থেকে এবং ঘটনার সাথে যারা জড়িত তাদের কাছ থেকে নিজেকে বিযুক্ত করা এবং তাদের বিচারকে ত্বরান্বিত করার জন্য, তাদেরকে ন্যায় বিচার করার জন্য কোনো একটা পদক্ষেপ হাতে নেয়া। পুলিশ কিন্তু করেছিল। পুলিশ আবু সাইদের মৃত্যুর পরে রংপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইকুজ্জামানকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। 2 জন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। বসে থাকেনি সরকারও। 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে হত্যা, সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাটের তদন্তের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী খন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে তদন্ত কমিশন গঠন করে এবং সেই তদন্ত কমিশনকে বলা হয় 30 দিনের মধ্যে রিপোর্ট করার জন্য। এগুলো তো কনটেক্সট, এগুলো হলো ঘটনার অন্য দিক। বিবিসি বলুন, যে কোনো সংবাদ মাধ্যম বলুন, তারা যখন একটা সংবাদ দেখাবে সেই সংবাদের সাথে কি হয়েছে, আগে কি হয়েছে, পরে কি হয়েছে, সংবাদের সাথে কি হচ্ছিল, এর পরে সরকার কি করেছে, এটা দেখানো গণমাধ্যমের দায়িত্ব। বিবিসি না, যে কোনো গণমাধ্যমের দায়িত্ব। আমাদের দেশের গণমাধ্যম কিন্তু এই কাজটা করেছে। 16 জুলাইয়ের পরে প্রত্যেকটা পত্রিকা সরকারের করা কাজটা, পুলিশের করা কাজটা, এমনকি পুলিশ যে গুলি করেছে প্রত্যেকটা খবর দেখিয়েছে, বিবিসি কেন যেন দেখায়নি। আচ্ছা, সমস্যা হচ্ছে কি জানেন, পুরো অনুষ্ঠানটাই এরকম। আন্দোলনকারীদের ন্যারেটিভ আছে, তাদের বক্তব্য আছে, পুলিশ কত খারাপ কাজ করেছে, সরকার কত খারাপ কাজ করেছে, সেটা খুব জোর গলায় হোক অথবা সাটল ওয়েতে হোক সেটা দেখানোর চেষ্টা করা হয়েছে। শুধু নেই আন্দোলনের সহিংস দিকটার কথা। একটা 18 সেকেন্ডের ভয়েস রেকর্ডে শেখ হাসিনার লেথাল ওয়েপন ব্যবহার করার কথা বলে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা এবং পুলিশ কি করে শান্তিপূর্ণ আন্দোলন বল প্রয়োগের মাধ্যমে থামিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু এই আন্দোলনটা একটা ষড়যন্ত্র। এই আন্দোলনটা একদম শুরু থেকে মিথ্যা, গুজব, সন্ত্রাসের সহিংস আন্দোলন। এই সহিংস দিকগুলো নিয়ে আমরা আগে প্রচুরবার বলেছি, আবারও বলছি। 17 জুলাই, 18 জুলাইয়ের যে ক্লিপ, তার ঠিক আগের দিন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিডি নিউজ এবং অন্যান্য পত্রিকায় আসে। সেখানে দেখা যায় চট্টগ্রামের একটি ছাদে প্রথমে ছাত্রলীগের ছেলেদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপর ফেলে দেওয়া হয় ছাদ থেকে। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এ ছাত্রলীগ করে, একে মেরে ফেল। 18 জুলাই পুরো দেশ জুড়ে চলে সহিংস আন্দোলন, ঢাকায় চলে আন্দোলনের নামে তাণ্ডব। এই দিন সকালেই রামপুরার টেলিভিশন কেন্দ্রের ভেতরে ঢুকে জ্বালিয়ে দেয়া হয় টিভি ভবনটা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশদের একটি দলকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়। আগুন নেভাতে যখন দমকল বাহিনী তাদের গাড়ি নিয়ে যাচ্ছিল, সেখানে রাস্তায় উত্তেজিত জনতা মানে মব সেই গাড়িটিকে আটকে ফেলে এবং সেই গাড়িটির ব্যক্তিদেরকে মারধর করে, বাধ্য করে সেই গাড়িকে আবার স্টেশনে ফেরত পাঠাতে। একই দিনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আরেকটি দল এমন ভাবে আটকা পড়ে যাদেরকে পরে পাশের দালান থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে হয়। 18 জুলাই যেই তারিখটা নিয়ে এত কথা আমরা শুনি, সেই 18 জুলাইয়ে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন দেওয়া হয়। একটি ফায়ার স্টেশন থেকে একটি পানিবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্স রওনা হয়। যেটা হয়, আবারও সেই মব রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়িটি আটকে ভাঙচুর করে, অ্যাম্বুলেন্সটা পুড়িয়ে দেয়। সেখানে 5 জন কর্মকর্তা আহত হন। ঢাকায় বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা হয়, উত্তরাতে ভাঙচুর করা হয় পুলিশ বক্স, 2টি যাত্রীবাহী বাস। পুরো দেশে চলে উন্মত্ত সহিংসতা। একই দিনে চট্টগ্রাম বদ্দারহাটে যেটা হয়, একটু আমাকে দেখতে হবে, হ্যাঁ, চট্টগ্রাম বদ্দারহাটে পুলিশ বক্সে দেয়া আগুন নেভাতে গেলে কালুরঘাট ফায়ার স্টেশনের পানিবাহী পাম্পটানা 2টো গাড়ি ভাঙচুর করে আন্দোলনকারীরা। হ্যাঁ, এগুলো হলো কনটেক্সট, এগুলো খুব জরুরি খবর। বিবিসি ঘুরে ফিরে একই দিনে শেখ হাসিনার একটা অডিও ক্লিপ, যেটা নাকি তারা বিভিন্নভাবে সংগ্রহ করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জিনিসটা বিভিন্নভাবে সংগ্রহ করেছে, সেটা একের অধিকবার দেখাতে পেরেছে। একবারের জন্য তারা দেখাতে পারলো না এই সময়টাতে পুরো বাংলাদেশ জুড়ে কি ঘটেছে। বিবিসি সাংবাদিকতাকে আমি হলুদ সাংবাদিকতা বলছি না, কিন্তু খুব উচ্চমানের সাংবাদিকতা কি আমার মনে হয় না।
শেখ হাসিনার নির্দেশে জুলাইয়ে রাষ্ট্রের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো কারণ ছাড়াই নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বিবিসি জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করেছে কি? হতেও পারে। তারপর ভিডিওর একটা মূল অংশ হলো 5ই অগস্ট, যেখানে দেখানো হয় যাত্রাবাড়ির পুলিশেরা কি করে তথাকথিত শান্তিকামী কোমলমতি আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে, যার কারণে 52 জন মানুষ মারা যায়। একটা টাইমলাইন সেখানে দেখানো হয়েছে, সেই টাইমলাইনে দেখানো হয়েছে গুলি চলেছে দুপুর 2:43 ততক্ষণে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, সেই কথা কি ভিডিওতে বলা হয়েছে? আমি শুনতে পাইনি, আমার ভুল হলে আপনারা আমাকে মার্জনা করবেন, আমাকে শুনতে দেবেন। যদি ভুল হয়ে থাকে আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপর 5ই অগস্টে একজন বিবিসি একজনের কথা আমাদেরকে শোনায়, একজনকে দেখায় যিনি বলেন তিনি নাকি পুলিশদেরকে, তিনি এবং বাকি আন্দোলনকারীরা পুলিশদেরকে বলছেন যে আপনারা অনেক অন্যায় করেছেন কিন্তু আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনারা নেমে আসুন, আমাদের সাথে আসুন। আসলে কি জিনিসটা এরকম ফিল্মি কায়দায় ঘটেছে? না তো। এর আগের দিন 4ই অগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা হয়েছে, মারা গেছেন একের বেশি অধিক পুলিশ সদস্য। 5ই অগস্টেও এনায়েতপুর থানায় হামলা হয়েছে। আমরা দেখেছি 5ই অগস্টে যাত্রাবাড়িতে কি হয়েছে সেটাতে আমরা পরে আসছি। আমরা 6ই অগস্টে বিবিসির নিজস্ব রিপোর্ট যেটা আছে, সেই বিবিসি বাংলা নিজস্ব রিপোর্ট যেটা আছে, সেই নিজস্ব রিপোর্টে বলা হয়েছে 5ই অগস্টে যাত্রাবাড়ি এবং অন্যান্য থানায় মানুষ হামলা করলে পুলিশ গুলি চালায়। সেখানে যাত্রাবাড়ির কথা আছে, মোহাম্মদপুর থানার কথা আছে, আদাবর থানার কথা আছে। তাহলে এই যে একটা ন্যারেটিভ যে মানুষ বলছে যে পুলিশ আপনাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, এই ন্যারেটিভটা কেন বিবিসি চ্যালেঞ্জ করলো না? করেনি। যেটা সেদিন হয়েছিল, যখন জানা যায় শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এবং তার কিছু পরে যখন হাজার হাজার মানুষ যাত্রাবাড়িতে, আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, যাত্রাবাড়িতেই কিন্তু এই আন্দোলনের সময়ই পুলিশকে মেরে হত্যা করে ওভারব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে। তাই 5ই অগস্ট যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, একটা বিশাল অংশের মানুষ, হাজার হাজার মানুষ যাত্রাবাড়ি থানার সামনে জমা হয় এবং পুলিশদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে। পুলিশেরা প্রাণভয়ে ছাদে আশ্রয় নেন, সেটাও আবার দেখানো হয়েছে তারা নাকি ছাদে গেছিলেন গুলি করতে। পুলিশেরা প্রাণভয়ে ছাদে আশ্রয় নেন, হ্যাঁ পুলিশ গুলি করেছে। কি অবস্থায় গুলি করেছে যেটা আমরা দেখেছি, সেখানে আমরা জানতে পেরেছি, অন্তত আমার কাছে মনে হয়েছে আত্মরক্ষার জন্য। সেটা অবশ্যই আদালতে এই বিষয়ে বিচার হওয়া উচিত। একজন আন্দোলনকারীও যদি মারা যান অন্যায়ভাবে, একজন পুলিশও যদি মারা যান অন্যায়ভাবে, প্রতিটা হত্যার বিচার হোক। কিন্তু পুলিশের ওপর যে আক্রমণ হয়েছে, এই বিষয়টা বিবিসি কেন চেপে গেল? কেন বিবিসি এই কথাটা বলল না? বিবিসি কি এই কথার জবাব আমাদেরকে দেবে? সম্ভবত দেবে না। তারপর যেটা খুবই একটা অদ্ভুত ব্যাপার, অবাক হবার ব্যাপার, সেনাবাহিনীর একটা বড় দল যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের সামনে অবস্থানে ছিল। কার নির্দেশে, কার কথায় আমরা জানি না, একটা সময় আমরা দেখতে পাই তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে যাত্রাবাড়ি থানাটাকে একদমই অরক্ষিত অবস্থায় রেখে তারা চলে যান। তাদের মাথায় কি একবারও আসেনি, তাদের মনে কি একবারও আসেনি যে এই পুলিশগুলোর আসলে কি হবে? বিবিসি বলেছে তারা নাকি সেনাবাহিনীর সাথে যোগাযোগের চেষ্টা করেছিল, তারা যোগাযোগ করতে পারেনি। ঠিক আছে, নাও পারতে পারেন। দায়িত্বটা আসলে কার? বিবিসি না হয় আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আমরা না হয় প্রশ্ন করি দায়িত্বটা আসলে কার? সেনাবাহিনী এই যে পুলিশকে অরক্ষিত রেখে চলে এলো, সেনাবাহিনীর কি কোনো দায় নেই? এই দায়টা কি বিবিসি যতবার শেখ হাসিনার অডিও ক্লিপ দেখিয়েছে ততবারের জন্য একবার বলেছে? বলেনি। সবচেয়ে বেশি জরুরি যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সবচেয়ে বেশি জরুরি যেটা, 44 জন পুলিশ মারা গেছেন পুরো বাংলাদেশে, যেটা সরকারি হিসাব। আমরা খুব ভালো করে জানি বেসরকারি ভাবে এই হিসাবটা আরো অনেক বেশি, যেটা অনেকবার বিভিন্ন ভাবে আমাদের সামনে এসেছে, কিন্তু সরকার স্বীকার করতে চায়নি। এখন এই যে 44 জন পুলিশ মারা গেছে, এই যে বিটিভি ভবনে হামলা হয়েছে, এই যে আরো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটতরা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই যে পুলিশের থানা থেকে পুলিশ 5ই অগস্টের পরেই তারা একটা নোটিশ দিয়ে বলেছে যে আমাদের থানায় হামলা হয়েছে, 400-র বেশি থানায় হামলা হয়েছে, আমাদের অস্ত্র লুট হয়েছে। এই পুরো জিনিসটাকে এই সরকার করলো কি কোন রকমের বিচারের
ধারের কাছে না দিয়ে একটা ইনডেমনিটি দিয়ে দিল, একটা দায় মুক্তি দিয়ে দিল। দায় মুক্তির তারিখটা কি? 15ই জুলাই থেকে 8ই অগাস্ট। তার মানেটা কি? বিবিসি যে আন্দোলনকারী হত্যা নিয়ে, যাত্রাবাড়ি হত্যা নিয়ে এত বড় একটা প্রতিবেদন করবে, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে, একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কাছে কি আমরা এইটুকু আশা করতে পারি না? তারা এই বিষয়ে, দায় মুক্তির বিষয়ে মন্তব্য করা তো দূরে থাক, দায় মুক্তি নিয়ে একটা তথ্য অন্তত আমাদেরকে দেবে? দেয়নি। কেন দেয়নি? আমি জানি না। ন্যারেটিভ কি হতে পারে, আবারও বলছি, আমি জানি না। তো এটাই ছিল বিবিসির প্রতিবেদনের বিষয়ে আমাদের বক্তব্য। এই প্রতিবেদনটা অর্ধসত্য। এই প্রতিবেদনটা অনেক রকমের রঙে মোড়ানো, অনেক রকমের অর্ধসত্য, এবং কিছু কিছু ক্ষেত্রে দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি মিথ্যা দিয়ে ঢাকা। আমি বিবিসির কাছে অনুরোধ করব, আপনারা আসুন, আমাদের দেশে আরেকবার আসুন, আপনারা সেই কোটা আন্দোলন নিয়েই সব পক্ষের সাথে কথা বলে আরেকটা প্রামাণ্যচিত্র করুন। এই প্রামাণ্যচিত্রে আপনি যাদেরকে আপনারা এত এত দোষ দিলেন, শেখ হাসিনার ভয়েস ওভার, আরো বিভিন্ন কিছু, শেখ হাসিনার সাথে আপনারা তো একবার যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে কোথাও লেখা নেই। আপনারা একবার শেখ হাসিনার সাথেও যোগাযোগ করার চেষ্টা করুন না। অন্য পক্ষের বক্তব্য নেওয়া তো আপনাদের সাংবাদিকতারই উদাহরণ। একবার চেষ্টা করুন শেখ হাসিনার বক্তব্য নিন, কোটা আন্দোলনের বিপক্ষে যারা ছিল তাদের বক্তব্য নেই। এই যে 44 জন পুলিশ মারা গেছে, সেই পুলিশ সদস্যদের পরিবারের বক্তব্য নিন। এই কোটা আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আওয়ামী লীগ কর্মী যাদের উপর গণহত্যা চালানো হচ্ছে, তাদের বক্তব্য নিন। সাংবাদিকতা দেখান। হ্যাঁ, আপনারা সাংবাদিক, ন্যারেটিভ তৈরি করা আপনাদের কাজ না। এইটুকুই বলার ছিল। এখন যেহেতু আমরা গণমাধ্যম নিয়ে কাজ করছি, বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা খুবই খুবই করুণ। তো বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা নিয়ে বলার জন্য রাবেয়া শিরিন আপা, আপনাকে বলছি, আমাদেরকে একটু জানান কি হচ্ছে। গণমাধ্যম, সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা, গত 11 মাসে এই ইস্যুগুলোতে নাভিশ্বাস অবস্থা। আওয়ামী লীগের সরকারের আমলে আপনারা যারা মত প্রকাশের স্বাধীনতা নেই বলে চিৎকার করতেন, তাদের জন্য একটা হিসাব দিই। 2024 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে 318টি। অন্যদিকে 2024-এর অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে 671টি। এই হিসাবটা মন করা নয়, এই হিসাব হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর ডেটা থেকে নেওয়া। এখন যখন জানেন, আমি যখন পিছন দিকে ফিরে তাকাই, আমি কতদিন মনে পড়ে যে আমি কতদিন দেখেছি যে বিভিন্ন টক শোতে জাতির জনক নিয়ে বিতর্ক হচ্ছে, যুদ্ধাপরাধীদের ভূমিকা নিয়ে ধোঁয়াশা আলোচনা হচ্ছে, মুক্তিযুদ্ধকে নিয়ে তর্ক হচ্ছে। কতবার মনে মনে বলেছি এদের কেন টক শোতে আসতে দেয়, এসব আলোচনার সুযোগ কেন এদেরকে দেওয়া হয়। এখন আমার মনে হয় কি জানেন, বর্তমান পরিস্থিতিতে এখন মনে হয় যে সেটাই ছিল নরমাল। ভিন্ন মতামতকে আপনি যদি না বলতে দেন, তাহলে আপনি আপনার অবস্থানকে কি করে পরিষ্কার করবেন বলুন তো? আমরা বলবো না যে কোন সরকারের আমলে গণমাধ্যমের কিংবা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ছিল, তবে এ সরকারের আমলে তা যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। গণমাধ্যমের উপর প্রথম আঘাত এসেছিল প্রথম দিন থেকেই। 5 অগস্টে আপনারা যদি মনে করতে পারেন, একযোগে হামলা হয় সময় টিভি, 71, ডিবিসি, এটিএন বাংলা, এটিএন নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, গান বাংলা সহ টিভি চ্যানেলের সবগুলো অফিসে। 19শে অগস্ট একযোগে হামলা হয় কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বিডি নিউজ 24.com, নিউজ 24 ও রেডিও ক্যাপিটাল কার্যালয়। এর সাথে চলেছে সাংবাদিককে হেনস্থা করা, মারধর করা, হত্যা করা এবং মামলা দেওয়া। প্রথম কয়েকটা মাস দেশে চরম নৃশংসতার খবরগুলো, আপনারাও সেটা ফিল করেছেন, চরম নৃশংসতার খবরগুলো আমরা কোথা থেকে পেতাম? আমরা পেতাম ফেসবুক থেকে, অথবা টুইটারে, অথবা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। সেই সময় এই সংবাদপত্র, এই গণমাধ্যমগুলো এক অন্যরকম অবস্থান নিয়েছিল। মানে মানুষ মেরে রাস্তায় লাশ ফেলে রাখা হয়েছিল, তারা সেগুলো নিয়ে সংবাদ প্রকাশ করেনি। তারা প্রচন্ডভাবে ব্যস্ত ছিল শেখ হাসিনা ভারতে চলে গেছে কিভাবে, কেন গেল, কি গেল, কিভাবে যেতে পারলো, এসব নিয়ে। আমি জানি না, হয়তো তাদের উপর যে অত্যাচার চলেছে সেটা থেকে তারা বাঁচতে চেষ্টা করছিল, হয়তো বা তাদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়েছিল যে তোরা যদি আমাদের কথা মতো না চলিস, তোদের খবর আছে।
হ্যাঁ, তো গণমাধ্যমের এই নীরব অবস্থানের পরও কিন্তু তাদের উপর হামলা থেমে থাকেনি। বিভিন্ন অজুহাতে বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের অফিসে মব হামলা হয়েছে, সেখানকার সাংবাদিকদের উপর ব্যক্তিগত আক্রমণ হয়েছে, চাকরি হারিয়েছেন অনেকে। আমরা অনেকেই জানি ঠিক এই সময়ে 2024-এর অক্টোবরের দিকে তথ্য মন্ত্রণালয়ের মদদে এই কিংস পার্টি গোপনে একটা লিস্ট তৈরি করেছিল সাংবাদিকদের। এই লিস্ট অনেক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আমার মনে হয় এই লিস্টের ধারাবাহিকতায় আমরা দেখেছি অক্টোবর এবং নভেম্বর জুড়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিলের হিড়িক এবং আরো অনেক দমনপীড়ন। 2024-এর নভেম্বরে আন্তর্জাতিক সংস্থা কমিটি ফর প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে ডক্টর ইউনুসকে এক চিঠি দিয়েছিল, বলেছিল যে দেখো, তোমাদের এখানে যে সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে আমরা খুবই উদ্বিগ্ন, তোমরা কিছু একটা করো। কিন্তু কোনো কাজ হয়নি, বরং গণমাধ্যমের গলা টিপে ধরা নিত্য নতুন সব কৌশল আমরা দেখেছি। যেমন একটা উদাহরণ দেই, ধরুন কেউ এই সরকারের দুর্নীতি বা শিশু উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কিছু একটা প্রকাশ করলো, একটু পরে আপনি পেজ নট ফাউন্ডে ডিরেক্টেড হবেন। এগুলো থেকে আমরা সহজেই কিন্তু বুঝতে পারি যে গণমাধ্যমগুলো কি ধরনের চাপের মধ্যে ছিল এবং এখনো আছে। আওয়ামী লীগের 15 বছর বিভিন্ন মতের একটা জেনারেশন সাংবাদিকতা করে গেছেন। মোস্তফা ফিরোজ, শওকত মাহমুদ টকশোতে বিএনপির হয়ে কথা বলেছেন। নুরুল কবির, গোলাম মুর্তজা, আসিফ নজরুল সপ্তাহ জুড়ে টকশোতে সরকারের সমালোচনা করে গেছেন। কিন্তু আজকাল কি আপনি টকশোগুলোতে ভিন্ন মতের কোনো লোক দেখতে পান না। কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টারের কথা মনে আছে তো, সেই সুদূর প্যারিস থেকে তৌহিদি জনতাকে লেলিয়ে দেওয়া হয়েছিল এই দুটো অফিস আক্রমণের জন্য। আপনারা জানেন কি যে এই দুটো অফিস কিন্তু এখনো সেনাবাহিনীর পাহারায় চলছে। এগুলো আগে বাংলাদেশে কখনো হয়নি। বাংলাদেশের ইতিহাসে এর আগে এত সাংবাদিক জেল খাটেননি, এত সাংবাদিক মামলার আসামি হননি, এত সাংবাদিক দেশ ত্যাগে বাধ্য হননি। ফারজানা রূপা, শাকিল আহমেদ, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু আজ সবাই হত্যা মামলার আসামি, ওনাদের কাউরি জামিন হচ্ছে না। আইএস এর পতাকা নিয়ে মিছিল করার উপরে প্রতিবাদী সংবাদ প্রকাশ করায় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সাংবাদিক নুরুজ্জামান লাবু। জুলাই সন্ত্রাসের সময় কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ে রিপোর্ট করায় ধর্ষণের শিকার হয়েছিলেন এক নারী সাংবাদিক। আমরা আরো শুনেছি অনেক নারী সাংবাদিক যৌন আক্রমণের শিকার হয়েছিলেন। পহেলা বৈশাখের সাংস্কৃতিক স্বকীয়তা নিয়ে এবং মুক্তিযুদ্ধ নিয়ে ফারুকীকে প্রশ্ন করায় 3 সাংবাদিকের চাকরি চলে যায়, দীপ্ত টিভি বন্ধ হয়ে যায়। সেগুলো আপনাদের মনে আছে, আমাদেরও মনে আছে। আমাদের মনে আছে ডিসেম্বরে হাসনাত আব্দুল্লাহ 10 জনের একটা লিস্ট নিয়ে সময় টিভিতে চলে গিয়েছিল এবং ব্যবস্থাপনা পরিচালককে চাপ দিয়েছিল সেই 10 জনের যেন চাকরিচ্যুত করা হয়। এই হাসনাত আব্দুল্লাহর হুমকি ধামকি কিন্তু সারা 11 মাস ধরেই সংবাদ মাধ্যমের উপরে, গণমাধ্যমের উপরে চলেছে। শুনুন, গত 6 তারিখে সে ফেসবুকে এক পোস্ট দিয়ে কি বলেছে। সে বলেছে, সাংবাদিকদের কার্যকলাপ আমরা ডকুমেন্ট করছি। ঘটনা হলো, এবং সুখের ঘটনা হলো, আশার ঘটনা হলো, এই সাম্প্রতিক হুমকিকে সাংবাদিক মহল আর ছেড়ে কথা বলেনি। হাসনাতের পোস্টের একদিন পরে জাতীয় প্রেস ক্লাব উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। একই ধরনের বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, অনলাইন এডিটর্স অ্যালায়েন্স। একই দিনে এই প্রথমবারের মতো প্রায় 1/2 শতাধিক সাংবাদিক, একটু একটা স্লাইডে যাচ্ছি, 1/2 শতাধিক সাংবাদিক হাসনাতের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন এবং গত 11 মাসে সাংবাদিক ও গণমাধ্যমের উপর সংগঠিত বিভিন্ন নিপীড়নের চিত্র তারা তুলে ধরেন। তারা এই সকল হামলার প্রতিবাদ এবং কারাবন্দী সাংবাদিকদের জামিন দাবি করেন। সাংবাদিকদের বিবৃতিকে সরকার আমলে নেয়নি। গত 10 জুলাই তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন যে এই সংস্কারের উদ্যোগে সিপিজের বিবৃতিকে পাত্তা দেওয়া হয়নি। একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার বিবৃতিকে পাত্তা দেওয়া হয়নি। এই 51 জন সাংবাদিকের দাবিকে উপেক্ষা করা হয়েছে। এই সংস্কার কমিটি কি নিয়ে কথা বলেছে জানেন? সংস্কার কমিটি কথা নিয়েছে গণমাধ্যম কর্মীদের কর, মানে ট্যাক্স কত হবে, ট্যাক্স কিভাবে নেওয়া হবে, ট্যাক্স কি রকম হবে, সংবাদপত্রে সংবাদ বলার মাঝখানে যে বিজ্ঞাপনগুলো আসে সেগুলোর রূপরেখা কিরকম হবে, এসব নিয়ে কথা বলেছে। গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে
কোনো রকমের কোনো কথা সংস্কারে ছিল না। অন্যদিকে তারা এতদিন পরে স্বীকার করেছে যে অ্যাক্রিডিটেশন দেওয়াটা ভুল হয়েছিল, প্রেস সচিব বলেছেন। তবে ঘটনা এখানেই শেষ নয়, তারা এই অ্যাক্রিডিটেশন নীতিমালায় বেশ বাজে ধরনের একটা পরিবর্তন আনলো। তারা বলল যে অ্যাক্রিডিটেশন কমিটি এখন থেকে চাইলেই সাংবাদিকদের যে কোনো তথ্য তারা নিতে পারবে পুলিশ ভেরিফিকেশন দিয়ে। ভাবা যায় কি ধরনের চাপের মধ্যে তারা সাংবাদিকদের রেখেছে, গণমাধ্যমকে রেখেছে। আর এই যে বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন, এটা নিয়ে কি বলার আছে বলুন? এই একপাক্ষিক এত অন্তঃসার শূন্য রিপোর্টের ভিত্তিতে এই প্রতিবেদন করা, এটা নিয়ে আপনারা লাফাচ্ছেন? একটু মনে করে দেখেন তো আন্তর্জাতিক মিডিয়াগুলো কিভাবে ডিপ স্টেটের স্বার্থ রক্ষায় কাজ করে। এরাই কিন্তু আমাদের যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যুদ্ধ অপরাধীদের ধর্মীয় নেতা আখ্যা দিয়ে বিচারকে প্রশ্নবিদ্ধ করেছিল। এই এলাকায় ধর্মীয় উগ্রবাদের উত্থান হলে কাদের স্বার্থ রক্ষা হয় জানেন তো? পশ্চিমাদের, ডিপ স্টেটের। তাদের হয়ে এই পত্রিকাগুলো কাজ করে, ডিপ স্টেটের স্বার্থ রক্ষায় এই পত্রিকাগুলো কাজ করে। বাংলাদেশে এখন এক এমন সরকার ক্ষমতায় আছে যার হাত দিয়ে এই কাজগুলোকে এগিয়ে নেওয়া খুবই সহজ, এবং তারা এই সুযোগ কেন হাতছাড়া করবে? আর এই মিডিয়াগুলো যদি তাদের সাথে পায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের বাঙালি ভাই ব্রাদারদের যারা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ চায়, তাহলে কি তাদের জন্য এই কাজটা করা খুব অসম্ভব, খুব কঠিন কিছু? একটু খোঁজ নিয়ে দেখবেন প্লিজ, বিবিসি কে এই রিপোর্ট বানাতে কে সাহায্য করেছিল, কারা সাহায্য করেছিল, তাহলেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সুতরাং দেশের ভেতরে এবং দেশের বাইরের সব গণমাধ্যম নিয়ে আমাদের একটু সচেতন থাকতে হবে, এবং অবশ্যই অবশ্যই যে যাই লিখুক না কেন আমাদের সেটার জবাব দিতে হবে কলম দিয়েই। তাদের কলম চলবে, তাদের কলম থামিয়ে দেওয়া চলবে না, এবং আমাদেরও কলম চলবে। পরিশেষে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার আন্দোলনের সাথে আমরা বলতে চাই যে আমরা একমত পোষণ করছি ফিনিক্স মেমো থেকে। সবাই ভালো থাকুন, নিজ নিজ জায়গা থেকে প্রশ্ন করুন, সোচ্চার হন। ধন্যবাদ। আমি এখন একটু নরেনের কাছে যাচ্ছি। নরেন, তুমি আমাদেরকে আর কি জানাবে? গত সপ্তাহের আর কি ইম্পর্টেন্ট ইস্যু আছে? অনেক কিছু আছে। একটু বলি প্রথমেই যে একটু নির্বাচন নিয়ে একটা ছোটখাটো আলোচনা শুরু হয়েছিল। মানে রোজার আগে নির্বাচন হতে পারে এরকম একটা আভাস দেওয়া হচ্ছিল সরকারের কাছ থেকে। অন্তত প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তাদের কথা অনুযায়ী মনে হচ্ছিল যে একটা নির্বাচন, এবং এটাও বলা হচ্ছিল যে এই ডিসেম্বরের মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে নাকি ইউনূস বলে দিয়েছেন নির্বাচনকে সামনে রেখে। আচ্ছা, তো এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এর মধ্যে জামাত বলল যে এমন পরিস্থিতিতে নির্বাচন অসম্ভব, এরকম অবশ্যই সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। এনসিপি বলল যে জুলাই ঘোষণাপত্র মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনে তারা যাবে না। তো এগুলো আমরা শুনলাম। তো যাই হোক, এর মধ্যে যেটা আমরা দেখলাম খুব যেটা তোমরা সবাই, আমরা জানি যে আমরা সবাই এটা কালকে থেকে খুবই আপসেট আছি। তো দেখলাম যে একটা প্রকাশ্য দিবালোকে শিরিন মধ্যযুগীয় বর্বরতা বলি আমরা, এই শব্দটা আসলে ফিকে হয়ে যায় এগুলোকে ব্যাখ্যা করতে। এই মধ্যযুগীয় বর্বরতা বলাটাও ঠিক না, মধ্যযুগেও এমন বর্বরতা কেউ দেখেনি। এক ব্যবসায়ী লালচাঁদ, তার নাম সোহাগ, তাকে পাথর দিয়ে তার শরীরটাকে থেতলে দিতে দিতে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে বিএনপির নেতাকর্মীরা। এবার আরেক জায়গায় আমরা দেখলাম যে বহিষ্কৃত যুবদল এক নেতাকে প্রথমে গুলি করে তারপর তার পায়ের রক কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। আরো দেখলাম খুতবা পছন্দ না হয় একজন মসজিদের এক বর্ষিয়ান ইমাম সাহেব, তাকে কুপিয়েছে জঙ্গিরা। তো দর্শক শ্রোতা, নোবেল শান্তিতে নোবেল জয়ী ইউনূসের বাংলাদেশে এগুলো কিন্তু জাস্ট একদিনের খবর। আচ্ছা, তো আমরা দেখলাম যে বিএনপি ওরফে জাতীয় মব পার্টি সিটে ওরফে জাতীয় বহিষ্কার পার্টি আবারও আরেক দফা বহিষ্কার করলো তাদের কর্মীদেরকে। আমরা দেখলাম দেশের নানান বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল এবং হঠাৎ করে ছাত্র এবং তারেক জিয়াকে নিয়ে কুৎসিত কদর্য কিছু স্লোগান দিয়ে মিছিল করছে এই তথাকথিত সাধারণ ছাত্র নামধারী কিছু ছেলেপেলে। তো এমন অবস্থায় আজকে এই যে পুরান ঢাকার ব্যবসায়ী যে লালচাঁদ, তার হত্যাকাণ্ড নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে যুবদল, এবং তারা সেখানে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছে। দর্শক
আমরা সেটা একটু শুনি। তারা বলছে যে এই লালচাঁদকে হত্যা করার ঘটনাটি বুধবারের, গতকাল শুক্রবার এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দুদিন আগের ঘটনা কেন গতকাল প্রচারিত হলো, এর পিছনে কারা জড়িত সেটি খুঁজে দেখতে হবে, এটা দাবি করেছে যুবদল। এবং লালচাঁদের বড় বোনের মেয়ে বিথি আক্তারের বরাত দিয়ে তারা বলছে যে লালচাঁদের পরিবার জানিয়েছে তারা আসামি হিসেবে যাদের নাম দিয়েছিল এমন ৩ জনকে মামলার এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে। যুবদলের নেতা আরো বলে যে এই ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছেন তারা এখনো গ্রেপ্তার হয়নি। এর কারণ আমাদের কাছে বোধগম্য নয়। আমরা তো দায় অস্বীকার করিনি। কোনো ঘটনা ঘটলে তথ্য প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। গতকাল ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। গত ১ বছরের মধ্যে, দেখুন এই কারণেই বলি জাতীয় বহিষ্কার পার্টি, গত ১ বছরের মধ্যে তারা বলছে যে হাজারো নেতা কর্মীকে আমরা বহিষ্কার করেছি, কিন্তু প্রশাসন কি তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে? না নিয়ে থাকলে কেন নেয়নি তা জানতে চাচ্ছি। অর্থাৎ যুবদল দাবি করছে যে খুব সুপরিকল্পিতভাবে এই ঘটনাকে সামনে নিয়ে আসা হচ্ছে সরকারের তরফ থেকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে, এবং প্রকৃত অপরাধীদেরকে আড়াল করা হচ্ছে। এবং তারা আরো দাবি করছে যে এই এতগুলো মানুষকে যে তারা বহিষ্কার করেছে তাদেরকে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে বলেছিল, সরকার কেন সেটি নেয়নি। তো দর্শক, এগুলো থেকে আপনারা কি বুঝলেন? আমরা কিন্তু আপনাদেরকে শুরু থেকেই বলে আসছি, আমাদের প্রোগ্রামগুলো একটু দেখুন, যে ইউনূস নির্বাচন দেবে না। আমরা কিন্তু আপনাদেরকে আরো বলেছি যে ইউনূস তারেকের লন্ডনের যে বৈঠক সেটি বিএনপির জন্য কাল হবে। তাই হচ্ছে না? আমরা দেখছি ইউনূস কিন্তু এগোচ্ছেন তার নিজস্ব ম্যাটিকুলাস প্ল্যান নিয়ে। আর আমরা যেটা গত 11 মাস ধরেই দেখছি এবং বর্তমানে আরো বেশি করে দেখছি, সেটা হচ্ছে বিএনপির টোটাল ডিস্ট্রাকশন। শেষ হয়ে যাচ্ছে বিএনপি, আর ইউনূস তার গদি পাকাপোক্ত করছেন। আমরা গতকালকে কিন্তু খুলনায় যুবদলের বহিষ্কৃত একজন নেতাকে গুলি করেও রক কেটে হত্যা করা হয়েছে। দর্শক, কারা রক কেটে হত্যা করে সেটা আপনারা যেমন জানে, আমরা যেমন জানি, আপনারা সবাই জানে, পুরো দেশের মানুষ জানে যে কারা করে এটা। তাদের নিয়ে কোনো প্রতিবাদ, কোনো কিছু, কোনো নড়াচড়া কোন কি আপনি সরকারি তরফ থেকে দেখছেন? না, নীরবতা সেখানে হিরণময়। তাই চাঁদপুরে খুতবা দেওয়ার নাম করে ইমামের উপরে যে নারকীয় হামলাটা হলো, সেটার প্রতিবাদ কোথায়? আওয়ামী লীগের মানুষদেরকে যে হত্যা, নির্যাতন, ৩২ নম্বর ভাঙা, এই যে মব সৃষ্টি করে এতগুলো মানুষকে মারা হলো এতদিনে, সেই প্রতিবাদগুলো কোথায়? তো শুধু দর্শক, পুরনো রাস্তা, মানে পুরনো ঢাকার রাস্তায় যে পড়ে থাকা না লাশ, বাংলাদেশের রাস্তায় রাস্তায় পথে ঘাটে পড়ে থাকা লাশ, বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা লাশ, সেই লাশের মিছিলগুলো যে বড় হচ্ছে ধীরে ধীরে, আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে, এটিকে আপনারা টের পাচ্ছেন? এই লাশটিকে কি আপনারা চিনতে পারেন? এই লাশের নাম বাংলাদেশ। এরপরও কি আমরা চুপ করে থাকবো? এই সব দানবদের হাতে দেশটাকে ছেড়ে দেব? নিশ্চয়ই না। নোবেল লরিয়েট, হলোকস্ট সার্ভাইভার এলি উইজেল একবার বলেছিলেন, There may be times when we are powerless to prevent injustice, but there must never be a time when we fail to protest. Let there be justice, though the heaven fall. তো দর্শক, এবার আমরা যাচ্ছি আবার রানা মেহেরের কাছে। রানা, এই সমস্ত ভয়ঙ্কর খবরের ডামাডোলের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ খবর চাপা পড়ে গেছে, সেটা হচ্ছে আমেরিকার শুল্ক আরোপ। তো সেইটা নিয়ে যদি আমাদেরকে খুব সংক্ষেপে কিছু বলো, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তো আমাদেরকে যদি তুমি একটু জানাও দর্শকদের, জরুরি খবর। নরিন আপু, আমি আসলে শুল্ক নিয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু কালকে আমি মিডফোর্ডের ঘটনাটা দেখার পরে আমি এত বেশি আক্রান্ত হয়েছি, শুধু যে মানে খুবই আক্রান্ত হয়েছি, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই। আপনি বলেছেন, আমি আরেকটা দিক এটার সাথে যোগ করতে চাই। দেখুন, মিডফোর্ডে যেটা হয়েছে সেটা কিন্তু হুট করে একদিন সকালে উঠে বাংলাদেশে এমন হয়েছে সেটা না। আপনারা ভুলে যাবেন না, জুলাই অগাস্টে পুলিশ মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, বিচার হয়নি, বরং হত্যাকারীরা ইন্ডেমনিটি পেয়ে বীরের বেশে ঘুরিয়ে বেরিয়েছে, গান গেয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে মানুষকে। আপনারা, যারা কোনো না কোনো ভাবে শেখ হাসিনার পতন চেয়েছিলেন, আপনারা চুপ করেছিলেন। আপনাদের বক্তব্য ছিল যে না না, এটা কিছুই না, এটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন এই যে আজকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হাহুতাশ দেখছি, আমি দেখতে চাই, আমার ভালো লাগছে আজকে সমাজে সব রকমের মানুষ
লাল ছিলেন কি ছিলেন না সেই সব ভুলে তারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করছেন। কিন্তু আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, মিটফোর্ডে মারা যাওয়া সোহাগ নামের এই তিনি যদি আওয়ামী লীগের কেউ হতেন, আপনারা কি এই রাগ, এই দুঃখ, এই কষ্ট এগুলো কি পেতেন? এতদিন তো পাননি, এতদিন তো আপনারা প্রতিবাদ করেননি। আমার সন্দেহ করা কি আপনাদের কাছে অমূলক মনে হচ্ছে? আমার অমূলক মনে হয় না। আওয়ামী লীগের ওপর, আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর যে ভয়ঙ্কর বিপুল হত্যাযজ্ঞ চলছে, বিপুল গণহত্যা চলছে, ধর্ষণ চলছে, আপনারা সবাই মিলে আজকে যদি প্রতিবাদ করতেন, হতভাগা সোহাগ এভাবে মারা যেতেন না। তার একটা বিচার হতো। সরকার ভাবতো যে এগুলো আমরা চলতে দিব না, এই জিনিসগুলো থামাতে হবে। হত্যাকারীরা তার লাশ ঘিরে উল্লম্ফন নৃত্য করার আগে দুইবার ভাবতো যে আমার বিচার হবে। তারা এই সাহসটা পেয়েছে। কেন পেয়েছে? তা হলো আপনারা সেই আওয়ামী লীগ আর ছাত্রলীগের মানুষেরা যখন মারা যাচ্ছিল, পুলিশ যখন মারা যাচ্ছিল, আপনারা তখন বিবিসি শেখ হাসিনার ওপর সব দোষ দিয়েছে, এই আনন্দে করতালি বাজাতে ব্যস্ত ছিলেন। আপনারা ভাই নোবেল শান্তি পুরস্কার ধুয়ে পানি খেতে পারেন, পানি খেয়ে শেখ হাসিনাকে দুটো গালি দিয়ে দিতে পারেন। আপনাদের কাছে তো হলো শেখ হাসিনাকে দুটো গালি দিলেই জাতীয় সমস্যা, বিশ্বের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। হয় না। প্রতিটা হত্যা, আপনি কাউকে অপছন্দ করতে পারেন, আপনি শেখ হাসিনাকে অপছন্দ করতে পারেন, আপনি আওয়ামী লীগকে অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি তাদের হত্যার সমর্থককারী হতে পারেন না, আপনি তাদের হত্যার চুপ থাকতে পারেন না। কারণ মনে রাখবেন, নগর যখন পড়ে তখন দেবালয় এড়ায় না। সেই দেবালয় আজকে সোহাগ হয়েছে, কাল আমরা যে কেউ হতে পারি। এইটুকুই বলার ছিল। রাবেয়া শিরিন আপা, আপনার কাছে একটু যাচ্ছি। বাংলাদেশের মেয়েদের ওপর অত্যাচারে তো শেষ নেই, আপনি একটু জানান আমাদের কি হচ্ছে। আচ্ছা, আমাদের তো সময় প্রায় শেষ হয়ে গেল, তারপরে ঘটনাগুলো খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমরা একটু আজকে বেশি সময় নিচ্ছি, কেমন? আহ, একটু গত 19শে এপ্রিল আপনাদের একটু মনে করিয়ে দেই, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছিল, মনে আছে তো? এই প্রতিবেদনের চম্পক অংশগুলো যদি আপনাদের পড়ে শোনায়: নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধ ও প্রতিকার করা, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানে মাতৃকালীন 6 মাস ছুটি দেওয়া। আমরা যারা নারী অধিকার নিয়ে কাজ করি, আমরা অনেকদিন ধরে এই সংস্কারগুলো নিয়ে কথা বলে আসছিলাম, সংস্কারগুলো এই ধরনের কাজগুলো করতে চাচ্ছিলাম। তো এই সরকার এক জঙ্গি বান্ধব সরকার, এবং ক্ষমতা গ্রহণের পর থেকেই এই সরকার নারীদের উপর বিভিন্ন সহিংস হামলা চালিয়েছে তার জঙ্গি বাহিনী। এপ্রিলের মধ্যে কিন্তু আমরা সেটা বুঝে গিয়েছিলাম, যখন এই নারী সংস্কার কমিটি তাদের রিপোর্ট দিয়েছিল। স্বভাবতই আমরা একটু হোঁচট খেলাম যে এই সরকারের কাছ থেকে এরকম একটা কমিশন এবং এই প্রস্তাবগুলো আসলো। তো আমরা অপেক্ষা করছিলাম খেলা দেখার জন্য, এবং যা ভেবেছিলাম তাই হয়েছিল। জামাত ইসলাম, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম এবং সরকারের কিংস পার্টি এই কমিশন এবং তাদের সুপারিশগুলো বাতিলের জন্য কঠোর হুঁশিয়ারি দিল। মজার ব্যাপার হলো, ইসলামিক দলগুলোর এই হুমকির উত্তরে ডক্টর ইউনূস একটি শব্দ উচ্চারণ করেন নাই। ওনার এই নীরবতায় কি আমরা অবাক হয়েছিলাম? আমি অন্তত হইনি, কারণ এটাই স্বাভাবিক ছিল। এই ধর্মীয় জনগোষ্ঠীর উপর ভর করে তিনি ক্ষমতায় এসেছেন, ওদের মতের বিরুদ্ধে যাওয়া কি ওনা সম্ভব? আসলে কি জানেন, এই সংস্কার কমিটি তাদের প্রস্তাবনা পেশ, মিডিয়া দিয়ে ঢালাও ভাবে প্রচারণা, এই সবকিছুই ছিল ডক্টর ইউনূসের এক ধরনের আই ওয়াশ পন্থা। নারীর উপর যে সহিংসতা হচ্ছে, পশ্চিমা বিশ্বে অলরেডি তার এটা নিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। এদেশের সুশীল নারীদের কাছে তার অবস্থান একটু নড়বড়ে হয়ে যাচ্ছিল। তিনি এই আইওয়াশের পথ বেছে নিলেন, দেখাতে যে আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু ইসলামিক দলগুলোর জন্য পারি নাই। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এখন এই সংস্কার কমিটিটা কোথায়? এই রিপোর্টগুলো কোথায়? আমরা কেউই জানি না। হিমাগারে চলে গেছে? নারী অধিকার রক্ষায় এবং নারীর ক্ষমতায়নে একটু একটু করে কিন্তু আমরা ভালোই আগাচ্ছিলাম। ধর্মীয় গোষ্ঠীগুলোর চোখ রাঙানিকে উপেক্ষা করে শেখ হাসিনা নারীদের অধিকার সুরক্ষায় অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, বাস্তবায়ন করেছিলেন। নারী শিক্ষার হার, নারীর সামাজিক সুরক্ষা, নারীর পারিবারিক সুরক্ষার জন্য যৌতুক বিরোধী আইনকে আরো কঠোর করা, এই সবকিছু কিন্তু আমরা গত 15 বছরেই দেখেছি।
পারিবারিক সম্পত্তিতে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি কনস্ট্যান্টলি চেষ্টা চালিয়ে গিয়েছেন, সেটাও আমরা জানি। কিন্তু সবকিছুতেই হয়তো সবকিছুই এখন আমরা এই সরকারের আমলে ভেঙে পড়তে দেখব। নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে, সেগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেই, বরং নারীদের আরো কিভাবে পিছনে ঠেলে দেওয়া হবে, পিছনে ঠেলে দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়া যায়, এই কাজগুলো এই সরকার করছে। সম্প্রতি নারী বিষয়ক তাদের দুটো পদক্ষেপ দেখার পরে আমার এটাই মনে হয়েছে। কেন বলছি একটু শুনুন। যৌতুকের কথা যদি একটু বলি, যৌতুক নারী নির্যাতনের এক কঠিন হাতিয়ার। সময়ের সাথে সাথে এর পোশাকের নামটাই শুধু বদলেছে, কিন্তু শিক্ষিত সমাজে আমরা আজকাল এটাকে গিফট বা বাবা মায়ের দোয়া বলি, কিন্তু আর কিছুই কিন্তু বদলায়নি। করাপশন যেমন এই অঞ্চলের মজ্জাগত সমস্যা, যৌতুকের ব্যাপারটাও তাই। এবং আপনাদেরকে একটা টুইস্ট বলি, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন বলি। ক্ষুদ্র ঋণ প্রচলন যৌতুক প্রথাকে টিকে থাকতে পরোক্ষভাবে সাহায্য করে। কিভাবে? আমার অভিজ্ঞতায় আমি গ্রামে গঞ্জে অনেক পরিবারের কাছে শুনেছি, বরপক্ষ মেয়ের পরিবারকে অনেক সময় বলছে কিস্তি নিয়ে আইসা যৌতুক দে। ক্ষুদ্র ঋণ প্রকল্প অনেক আছে আমাদের দেশে, তবে সবচেয়ে বিস্তৃত কোন ক্ষুদ্র ঋণ ব্যবসাটি আমাদের দেশে আছে বলুন তো? ঠিকই ধরেছেন, গ্রামীণ ব্যাংক। দারিদ্র্য বিমোচনের পরিবর্তে এই মহাজনেরা জেনারেশন ধরে একটি পরিবারকে ঋণের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সমাজের বিভিন্ন নারী বিদ্বেষী বিভিন্ন প্রথাকে টিকিয়ে রাখতে পরোক্ষভাবে সাহায্য করে। তো এই যৌতুক প্রথার নির্যাতন থেকে নারীকে সুরক্ষা করতে 1980 সালে আমাদের দেশে যৌতুক বিরোধী আইন পাশ হয়। এরপর বহুবার এই আইন ঘষামাজা হয় এবং শেষবার 2018 সালে এই আইনের শাস্তিগুলো আরো কঠিন করা হয়। যদি এই অধ্যাদেশটি আপনাদেরকে একটু পড়ে শোনাই। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কোন নারী যদি যৌতুকের জন্য নির্যাতনের শিকার হন, তাহলে তিনি সরাসরি মামলা করতে পারবেন, যদিও নির্যাতন ও আঘাতের মাত্রা অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে। যেমন সাধারণ জখমের জন্য, আমি আবারও বলছি, সাধারণ জখমের জন্য, রানা একটু তোমার এটা একটু মিউট করবে। আমি আবারও বলছি, সাধারণ জখমের জন্য এই আগের আইনটাতে বলা হয়েছে যে কমপক্ষে 2 থেকে 5 বছরের কারাদণ্ড হতে পারে এবং এটার সাথে কখনো কখনো সশ্রম কারাদণ্ড হতে পারে এবং ক্ষেত্র বিশেষে অর্থ কারাদণ্ড হতে পারে। তো এতগুলো কথা কেন বললাম? এই জুলাই মাসের 1 তারিখে যৌতুক আইন বিষয়ক এক নতুন অধ্যাদেশ জারি হয়েছে। এই অধ্যাদেশে কি বলা হয়েছে শুনুন। যৌতুকের জন্য কোনো নারীকে তার স্বামী বা স্বামীর পরিবারের কেউ সাধারণ নির্যাতন, আমি আবারও বলছি, সাধারণ নির্যাতন করলে নারীরা আর সরাসরি মামলা করতে পারবেন না। নির্যাতিত নারীকে মামলার আগে সালিশের পথে যেতে হবে, সেখানে যদি সমাধান না হয় একমাত্র তখনই তিনি মামলা করতে পারবেন। আমি যখন এই নতুন অধ্যাদেশটি শুনলাম, আমি কিছুক্ষণের জন্য হতবিহ্বল হয়ে গেলাম। মানে আমার বোধ শক্তি মনে হলো যে লোপ পেল। এই আইনগুলো, নারী অধিকার রক্ষার আইনগুলো নারীবাদীদের শত শত বছরের আন্দোলনের ফসল। এই আইন পরিবর্তনের প্রয়োজন পড়লো কেন? আইন পরিবর্তন করে এই পিছনে হাঁটার আইনের কেন দরকার হলো? আমি বাংলাদেশের নানা প্রান্তে এই বিষয়টি নিয়ে কাজ করেছি। আমি দেখেছি একজন নারী তার সংসার টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করে এবং একেবারেই যখন সে আর পারে না তখনই সে আইনের শরণাপন্ন হয়। এখন এই নতুন আইনটি কি তার সেই পথ বন্ধ করে দিল না? তাছাড়া এই সাধারণ নির্যাতন, এটা কিভাবে পরিমাপ হবে, কিভাবে মাপা হবে? স্বামী বা তার পরিবারের কাছে যেটা সাধারণ নির্যাতন, একজন নারীর কাছে সেটা হয়তো সাংঘাতিক নির্যাতন। এই পরিমাপ কে করবে? মধ্যস্থতাকারী কি নারীর অবস্থানটা বুঝবে? কতগুলো ধোঁয়াশা ব্যাপার আছে বলুন তো। একজন নারীকে ন্যায় বিচার এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করাই কি উদ্দেশ্য নয় এই আইনের? একটু যদি এই আইন দুটো তুলনা করি, আগেটা এবং পরেরটা। আগেরটাতে বলা হয়েছে সাধারণ জখমে ন্যূনতম 2 বছর থেকে 5 বছরের জেল, আর নতুন আইনে বলা হয়েছে সাধারণ জখমে সালিশের কাছে আগে যেতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে পারিবারিক সহিংসতা বাড়ছে, আরো বাড়বে। অর্থনীতি ভেঙে পড়ার সাথে সাথে কর্মজীবী নারী ঘরে বন্দী হচ্ছে, পরিবারের পুরুষটির আয় রোজগার কমে যাচ্ছে, সমাজে অস্থিরতা বাড়ছে এবং এর প্রথম ধাক্কাটা কার উপর পড়বে জানেন তো? নারীর উপর। পারিবারিক অত্যাচার বাড়বে, ম্যারিটাল ভায়োলেন্স বাড়বে, সবকিছু। এই অবস্থায় এই নতুন আইন নারীর মানবিক অধিকার সুরক্ষায় কতটা অন্তরায় হয়ে দাঁড়াবে ভাবা যায়? এই রিগ্রেসিভ পদক্ষেপ নেওয়ার কারণ কি? নারীকে 100 বছর পিছিয়ে দেওয়ার এই মরণঘাতী সিদ্ধান্ত কেন নেওয়া হলো? কেন তাকে এভাবে ডিসএম্পাওয়ার্ড করা হলো, ক্ষমতাহীন করা হলো?
এই তো গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা বলার আগে একটা অভিজ্ঞতা শুনুন। একবার আমি দেশের একটা একেবারে সীমান্তের দিকে এক ইউনিয়ন হেলথ কমপ্লেক্সে গিয়েছিলাম। সেখানকার প্রধানের রুমে ঢুকে দেখি ছোট্ট একটা মেয়ে ডাক্তার বসে আছে। তো বয়সে এতই ছোট যে তো আমি তাকে ডক্টর অমুক বলে সম্বোধন করতে দেখি যে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। তারপর আমি একটু তাকানোর পরে সে আমাকে বলল যে আমাকে স্যার বলে সম্বোধন করবেন। আমি একটু নার্ভাস হয়ে আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম যে দেখেন, আপনার জায়গায় যদি একটা ছেলে ডাক্তার, এই ছোট একটা ছেলে ডাক্তার বসে থাকতো, তাকেও ঠিক আমি আপনি বলে ডক্টর অমুক বলে সম্বোধন করতাম। তবে প্লিজ আপনি কিছু মনে করেন না, আপনাকে আমি স্যার বলে ডাকছি। ওকে যখন আমি ওই ছোট ডাক্তারকে যখন আমি এই কথাটা বলছিলাম, আমার নিজের কথা মনে হচ্ছিল যে আমার অফিসে আমার চেয়ে অনেক বয়সে ছোট, অনেক পজিশনে ছোট ছেলেদেরকে আমার সাপোর্ট সিস্টেমের কর্মীরা স্যার ডাকে আর আমাকে ডাকে আপা। আমার অনেক সময় রাগ হতো এই ব্যাপারটা নিয়ে। আমার মনে হতো যে আমি কি যতই উপরে উঠি না কেন, আমি কি নারী আপা এগুলোই থেকে যাব? স্যার মানে একটা অফিসিয়াল মর্যাদা আমাদের কি কখনো হবে? আপনারা বলতে পারেন এটা একটা হীনমন্যতা, কিন্তু এটা হীনমন্যতা নয়। এটা নিজের যোগ্যতাকে ঠিকমতো ভ্যালু করা হচ্ছে কিনা সেটার কে প্রশ্ন করা, মেয়ে হয়ে আমি ডিসক্রিমিনেট হচ্ছে কিনা সেটাকে প্রশ্ন করা। চিন্তা করে দেখলাম যে এই যে স্যার সম্বোধন করার মধ্যে এই মেয়েটা যে একটা এম্পাওয়ার ফিলিং হলো তার, এটা কি দারুণ একটা ব্যাপার ছিল। আমি সেদিন শেখ হাসিনাকে মন থেকে একটা বড় ধন্যবাদ দিয়েছিলাম মেয়েদের মধ্যে এই বোধটার জন্ম দেওয়ার জন্য। শেখ হাসিনা 2008 থেকে 2013 সালের কোনো এক সময়ে এক ডিরেক্টিভের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে সকলকে স্যার বলে সম্বোধন করার নিয়ম প্রচলন করেন। স্যার সম্বোধনটাকে তিনি জেন্ডার নিউট্রাল হিসেবে পরিচিত করার চেষ্টা করেন। কি দারুণ চিন্তা, কি অগ্রগামী পদক্ষেপ! এখানে একদিকে যেমন আছে মেয়েদেরকে এম্পাওয়ার্ড ফিল করানোর জায়গা, অন্যদিকে তেমনি আছে জেন্ডার স্টেরিওটাইপকে ভাঙার পদক্ষেপ। তো 10 তারিখে নারী সরকারি কর্মকর্তাদের স্যার বলে সম্বোধনের নির্দেশনা বাতিল হয়েছে। কেননা ওনাদের মতে নারীদের স্যার বলাটা স্পষ্টত অস্বাভাবিক। আপনাদের শব্দ দুটি আবার শোনাচ্ছি, স্পষ্টত অস্বাভাবিক। কেন, কিভাবে আমরা মেয়ে বলে মেয়েদের স্যার বলা যাবে না? কোনো ব্যাখ্যা ওনারা দেননি। লন্ডন ভিত্তিক মানে নামকরা পত্রিকা দ্য গার্ডিয়ান খবরটা পিক করেছে এবং সেই খবরটা থেকে আমি জানলাম সেখানে একজন নারী নাম প্রকাশ করতে চাননি, একজন সরকারি নারী কর্মকর্তা বলেছেন ডক্টর ইউনূস এবং তার গং যখন এই সিদ্ধান্ত নিচ্ছেন তখন কোনো নারীর সাথে তারা আলোচনা করেননি। তবে আমার আশার আলো হলো যে গার্ডিয়ানকে আমি একটা ধন্যবাদ দিতে চাই। এই রিপোর্টের মাধ্যমে বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের নারী বিদ্বেষী চরিত্রের কিছুটা প্রকাশ লোকজন এখন জানতে পারবে। এবং এই যে লাল বজিয়াপাড়া, আপনারা কি মনে করছেন এই আইনগুলো নিয়ে? শেখ হাসিনা আপনাদের সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পথ করে দিচ্ছিল, এই জঙ্গি সরকারের হাতে পড়ে কেমন লাগছে এখন? যৌতুকের জন্য আপনাকে এখন কেউ নির্যাতন করলে আপনাকে পরীক্ষা দিয়ে যাচাই করতে হবে আপনি নির্যাতিতা হিসাবে আইনের সহায়তা পাবেন কিনা। সরকারি কর্মক্ষেত্রে আপনার চেয়ে জুনিয়র ছেলেটাকে যখন আপনার পিয়ন স্যার বলে সশ্রদ্ধায় সেবা করবে এবং আপনার দিকে দাঁত কেলিয়ে আফা চা খাইবেন এই কথা বলবে, তখন কি আপনার কখনো মনে হবে যে আপনি নারী হিসেবে কোথাও ডিসক্রিমিনেটেড হচ্ছেন? যদি না মনে হয় আপনার সমস্যা আছে। নারীবাদীদের টুকটুক করে আগানো 100 বছরের আন্দোলনের ফসলকে লাথি মেরে ফেলে দেওয়া মনে হয় এটাকেই বলে। আপনারা ভাবছেন যে সরকার নারী সংস্কার কমিশন করে এত দারুণ দারুণ প্রস্তাব নিয়ে আসে, তারা কিভাবে এই ধরনের পদক্ষেপগুলো নেয়? ওয়েল, আমি কিন্তু প্রথমেই বলেছি পুরোটাই ছিল একটা আইওয়াশ। এখন মনে হচ্ছে, এখন বুঝতে পারছেন কেন বলেছিলাম আইওয়াশ? ভাবুন, চিন্তা করুন, প্রশ্ন করুন। হ্যাঁ, তো ধন্যবাদ। এখানে তো আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব গুরুত্বপূর্ণ ইস্যুগুলো ছিল বলে আমি আরেকটু সময় নিলাম। তো আমাদের আজকের ক্লিকবেটটা যদি একটু খেয়াল করেন, ভণ্ড রাজার মিথ্যাচাল। আজকের আলোচনার ভিত্তিতে বুঝলেন তো যে কেন এই ক্লিকবেট? শেখ হাসিনার বিচার নিয়ে যে মিথ্যার ঝুড়ি তারা তৈরি করছে, দেশের অর্থনীতিকে যেভাবে তারা বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছে, যেভাবে তারা গণমাধ্যমের গলা চেপে ধরছে আর নারীকে ঠেলে দিচ্ছে এক অন্ধকার যুগে, সবকিছু চিন্তা করলে ক্লিকবেটটাকে কি অ্যাপ্রোপ্রিয়েট লাগে, তাই না? তবে কথা হলো, আমরা কি এই ভণ্ড রাজার কাছে আমাদের মাতৃভূমিকে ছেড়ে দেব? আমাদের লক্ষ বীরাঙ্গনা আর শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে এক দস্যুর হাতে আমরা ছেড়ে দিব না, কখনোই না। সবাই প্রস্তুত হন, আবার যুদ্ধে যেতে হবে।
এবারের যুদ্ধ বীরাঙ্গনা আর শহীদদের ত্যাগের দায় শোধ করার যুদ্ধ। প্রস্তুত আছেন তো সবাই, তাই না? জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা।